কি গো সব হলো? নতুন বউ কই? তাকে নিয়ে আসতে বলো। এই তো হলো তোর নতুন বউয়ের ছিরি। তার কি সাজগোজ করতেই দিন কাবার হয়ে যাবে নাকি? না না মা, বর্ষার মেকআপ ওকেই আনতে গেছে। আসুক, এসে আমায় উদ্ধার করুক। সেজ বৌমা, বড় বৌমা সব ঠিক মতো দেখে নাও, কোনো ত্রুটি যেন না থাকে। হ্যাঁ সত্যি দিদি, তোর না সব ব্যাপারে বড্ড বেশি বাড়াবাড়ি। ওই ভিঙ্গি মেয়েটার জন্য অত রাজকীয় ভাবে থালা সাজানো কি দরকারটা কি ছিল? নামকা বাজতে তো বিয়ে হয়েছে। তুই কি বলছিস? শাস্ত্র মতোই তো বিয়েটা হলো। আমার দীপুর মঙ্গলের জন্য হোক, সংসারের মঙ্গলের জন্য হোক, এটুকু তো আমায় করতেই হবে নাকি? আর তাছাড়া শুনেছি বাবা মেয়েটা যা পেটু, ওই থালাটা না ভালো ভালো খাবার মিষ্টি দিয়ে একদম ভরিয়ে রাখো। সারাক্ষণ তো খলবল খলবল করছে, খেয়ে যদি একটু শান্ত থাকে সে। নেকা ষষ্ঠী আমার। ওই অবলা মুখার্জি আমার কাছে দিন দিন আরো অসহ্য হয়ে উঠছে। দিদি ভাই, ও দিদি ভাই, মিষ্টির থালাটা কোথায় রাখবো? ওই তো ওই থালার পাশে রাখ না। ও সাজু বৌমা, ধরে নাও না মিষ্টিটা, রাখো। মা হ্যাঁ। বলছিলাম কি, থালা সাজানোটা কেমন হয়েছে একটু বলে দিন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নাও তোমরা দেরি করো না। আচ্ছা দীপুটা কোথায় গেল? দীপু সে তো তোমার ছোট ছেলে, সব ব্যাপারেই সবসময় লেট লতি। তোর খালি মুখেই মারিতং জগৎ। মানতে পারলাম না রে সেজ খোকা, দীপু আমাদের মোটেই মুখে মারিতং জগৎ ছেলে নয়, যথেষ্ট করিতকর্মা ছেলে। না না বাবা, তুমি তো মানতে পারবে না, স্বাভাবিক। তুমি তো সব ব্যাপারেই দীপুর প্রতি একটু বেশি ইমোশনাল। এরকম এক চোখ আমি করো না সবসময়। যাকে মা, আমার বিরক্ত লাগছে এবার, প্রচন্ড খিদে পেয়েছে, এবার খেতে দেবে? হোমা, সে কি রে, এখনই খাবি কি? তোর কি বেরোনো আছে? না না, আমার বেরোনো নেই, কিন্তু মানে তার সাথে খাওয়ার কি আছে? এখনো লাঞ্চের টাইম হয়নি নাকি? হোমা, সে কি রে, এখনো তো নতুন বউয়ের ভাত কাপড় হয়নি। ভাত কাপড় হবে, তারপর নতুন বউ শ্বশুর মশাই ভাসুরদের পাতে ঘি ভাত দেবে, তারপর তো খাবি বাবা। আচ্ছা খিদে পেলে কি মানুষ পেটে গামছা বেঁধে রাখবে নাকি? কখন তোর ছোট বৌমার মন মর্জি হবে, কখন মহারানী আসবেন, তারপরে সবাই খাবে। ও সেজ কাকা, খিদে পেয়েছে তো দুটো মিষ্টি খানা বাবা। আচ্ছা মিষ্টি খেলে কি খাবারের খিদে মেটে বল? আর তোর বৌমারও তো এত ন্যাকামি, এখনো তো তিনি এলেন না। সত্যি মনে হচ্ছে যেন জন্মের সাজ সাজছে। এক জন্মের সাজ নয় গো, আমার তো শাড়ি পরতেই 7 জন্ম লেগে যাচ্ছে। ভাগ্যিস মেঘা বর্ষার সাথে ছিল, ওরাই হেল্প করলো, না হলে তো আমি এই শাড়িটা পেঁচিয়ে পরেই যাচ্ছিলাম। আমি তো কুচি করতে পারি না, আর ওই সময় দিদি ভাইও ঘরে ছিল না যে আমায় একটু সাহায্য করে দেবে। নেকা, তা কি পারো তুমি শুনি? আমি অনেক কিছু পারি, যেমন সুন্দর সুন্দর ছবি আঁকতে পারি, হাতের লেখা নকল করতে পারি, বই বাঁধাতে পারি, বইয়ে মলাট দিতে পারি, ঘুড়ি ওড়াতে পারি, ঘুড়ি সুতে মাঞ্জা দিতে পারি, সুন্দর ঘুড়ি বানাতেও পারি। শোনো মা, এইসব দিয়ে সংসার চলে না, ঢেঙ্গি মেয়ে একটা। দূর, আপনার তো আমার কোনো কিছুই পছন্দ হয় না। বলি, ঘরের কাজ কি কিছু জানো? মানে রান্না বান্না জানো কি? অত ভালো পারি না, তবে হ্যাঁ আমি খুব ভালো মালিশের তেল বানাতে পারি, সুন্দরভাবে তেলও মালিশ করে দিতে পারি। আমি তো একদিন আন্টিমানকে বলেছিলাম ওনার পায়ের ব্যথায় আমি তেল মালিশ করে দেব। কি আন্টিমান, আমি বলিনি বলুন? ওটা তো তুমি ভালো পারবেই, পায়ে তেল মালিশ করতে। কি করে পায়ের তলায় তেল মেখে কাজ হাসিল করা যায় সেটা তুমি পারবে না? খুব ভালো পারবে মা, খুব ভালো পারবে। না না, পায়ের তলায় কেন তেল মালিশ করবো আন্টিটু? আমি তো ওনার পায়ের ব্যথায় হাঁটুতে গোড়ালিতে তেল মালিশের কথা বলেছি। আর পায়ের তলায় তেল মালিশ করলে তো হাঁটতে গেলেই তো ধপাস করে পড়ে যাবে।
এসব কি বলছিস? আরে এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করবো না আমি কিছুই বুঝতে পারছি না। আমার জীবনটা শেষ করে দিচ্ছে, জ্বালিয়ে মারছে আমাকে। দিদি মেয়ে যত তাড়াতাড়ি পারিস সব নিয়ম টিয়ম পালন করে মেয়েটাকে এখান থেকে সরা। যতক্ষণ এখানে থাকবে আমাদের হর মাস জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। দীপুটা না এলে কি করে হবে? দীপুটা কোথায় বলতো? এই তো মা, এই তো আমি। ভাত কাপড়ের অনুষ্ঠান পালন করে আমাদের উদ্ধার কর। তোর বউ নাহলে আমাদের প্রাণ একেবারে ওষ্ঠাগত করে দিচ্ছে। চাপ বাবা, আমি আবার কি করলাম? আমি কিন্তু কিছু করিনি দীপু বাবু, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ করো না, একটা শুভ অনুষ্ঠান হচ্ছে। আর দীপু নে ভাত কাপড়ের থালাটা নে তো, নিয়ে হাতে নিয়ে ওকে বল, নে বড় বৌমা সেজে বৌমা খুশি নাও তো, হও, দাও, বড় ওঠো, বৌমা। খুশি হও। এই শাকগুলো শাকগুলো ধর ওখান থেকে, হ্যাঁ। সেজে বৌমা একটা শাক নাও। হ্যাঁ খুশি একটা শাক নে। থালাটার উপরে বসা, এইটার উপর বস, সাবধান সাবধান। হ্যাঁ ব্যাস। দীপু বাবা, এই ভাত কাপড়ের থালাটা ধর, ধরে এটা নতুন বৌমার হাতে দিয়ে বল তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বুঝেছিস? ও নতুন বৌমা, লজ্জা পাচ্ছ কেন? এসো, এগিয়ে এসো। দীপু বাবুর জন্য, দীপু বাবুর পরিবারের জন্য আমি সব করতে পারবো। আমি চাকরি করব না দীপু বাবু। ছোট ঠাকুরপো, কাকিমণি ঠিক যেভাবে বলতে বললেন সেইভাবেই বলো। নাও দীপু, এবার বলে ফেলো দেখি। আমি তো এভাবে আপনার দায়িত্ব নিতে চাইনি অপু। আমি তো চেয়েছিলাম আপনি নিজের পায়ে দাঁড়ান। আমি জানি দীপু বাবু আপনি এখন কি ভাবছেন। আমি তো চেয়েছিলাম আপনি আপনার স্বপ্ন পূরণ করুন। চিন্তা করবেন না দীপু বাবু, আমি আমার স্বপ্ন একদিন পূরণ করবই করব, আর সেটা এই বাড়ির সকলের মুখে হাসি ফুটিয়ে। নে দীপু, বল বাবা, তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে আমি আপনার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমিও দায়িত্ব নিলাম। মানে এ আবার কি কথা? তুমি কিসের দায়িত্ব নিচ্ছ? দীপু বাবু যেমন আমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্বটা নিলেন, সেরকম আমিও ওনার আর ওনার পরিবারের সারা জীবনের সুখের দায়িত্বটা নিলাম। দেখ দিদি, দেখ দেখ কি বলছে মেয়েটা। দীপুর কথার পাল্টা উত্তর দিচ্ছে, কি সাহস দেখ। দারুণ বলেছে, দারুণ বলেছে। একেবারে উপযুক্ত বৌমার মতো কথা বলেছে। বাড়ির সবার সুখ দুঃখের দায়িত্ব নেবার কথা, এই তো বইয়ের মতো বইয়ের কথা। ও জামাই বাবা, আপনি এই মেয়েটাকে অত আশকারা দেবেন না। ভালো কথায় সবসময় ভালো বলতে হয়, সেটা শেখো ছোট। ভালো না ছাই, এই মেয়ে খুব তো স্বামীর হাত থেকে ভাত কাপড়ের থালা নিল, একটু পরে তো হ্যাংলার মতন খাই খাই শুরু করে দেবে। আরে বাবা, ভাত কাপড়ের থালা নিয়ে স্বামীকে যে প্রণাম করতে হয় সেটা কি শিখিয়ে দিতে হবে নাকি? ও তাই বুঝি? হ্যাঁ তাই। কারুর কি কোনো আপত্তি আছে স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে? এমা না না, আপত্তি কেন থাকবে আন্টিমান? আমি তো এর আগেও পরীক্ষা দিতে যাওয়ার সময় দীপুবাবুকে প্রণাম করে গেছি, আপত্তি নেই। কাকিমণি, থালাটা একটু ধরো না গো। দাও মা। তবে শুধু স্বামীকে প্রণাম করলেই তো হবে না, বাড়ির আরো গুরুজনদেরও তো করতে হবে। থাক থাক, প্রণাম করতে হবে।
থাক, অনেক হয়েছে। থাক 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 মা, চির আয়ুষ্মতী হও, চির সুখী হ মা, চির সুখী হ, সবাইকে সুখী কর, নিজে সুখী হ। যা যা। বাবা, কোমরটা কি ধরে গেল? তবে হ্যাঁ, গুরুজনদের প্রণাম করায় একটা আলাদাই মজা আছে জানেন তো। আমার তো ভালো এক্সারসাইজও হয়ে গেল। সাথে সাথে তো আমার খিদেটাও পেয়ে গেল। দেখি আমার ভাত কাপড়ের থালায় কি কি খাবার আছে দেখি। কাকিমণি, থালাটা দাও তো। এই অপু, কি হচ্ছেটা কি? যা বাবা, আমার ভাত কাপড়ের থালায় কি কি আছে সেটা আমি দেখতে পারবো না বল? হে মা, এর মধ্যে তো আমার প্রিয় খাবারটাই নেই। ও দীপুবাবু, আপনি তো এই মাত্র বললেন আমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলেন, কিন্তু এর মধ্যে তো আমার প্রিয় কাসুন্দি দিয়ে কাঁচা মিঠা আম মাখা নেই। তেঁতুলের আচারটাও তো দেখতে পাচ্ছি না। কি ভাত কাপড়ের থালায় তোমার কাঁচা মিঠে আম, তেঁতুলের আচার এসব চাই? আমি তো ওগুলো খেতেও খুব ভালোবাসি। আর এর মধ্যে তো আমার ফেভারিট চিলি চিকেনের চাউমিনটাও দেখতে পাচ্ছি না। দেখ দিদি দেখ, আরে বাবা তুই তো ঠিক করেছিস ভাত কাপড়ের থালায় কি থাকবে, তাতেও আবার খুদ ধরছে, দেখেছিস? না না আন্টিরু, খুদ ধরিনি, ওগুলো নেই তাই বললাম। আসলে আমার ফেভারিট তো চাইনিজ, আমার খুব ভালো লাগে। ওই আমি যখন আপনাদের বাড়িতে লুকিয়েছিলাম, তারপর কলকাতার হোটেলে, তখন দীপুবাবু আমার জন্য চিলি চিকেন চাউমিন নিয়ে আসতেন জানেন। কি দীপুবাবু, তাই না? ওগো নতুন বউ, এবার উঠতে হবে তো, ওঠো। এবার শাড়িটা পরলেই হয়ে যাবে। কি মিষ্টি লাগছে দেখতে। বড় বৌদি, বড় বৌদি, ও আরে বাহ, কি সুন্দর লাগছে গো ছোট বৌদি তোমাকে। ওই শাড়িটা পরলে তো আরো সুন্দর লাগবে। হ্যাঁ রে অপু, বলছি তুই বউ ভাতের শাড়িটা কোথায় রেখেছিস রে? ওই তো দিদিভাই, আলমারিতে। ও খুশি, বাইরে কিন্তু অনেক কাজ পড়ে আছে, আগে যাও তাড়াতাড়ি সারোগে। যাও 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 যাও। ও সুবর্ণা, আলমারি থেকে শাড়িটা বের করে দাও না গো। এক্ষুনি আনছি বর্দি ভাই। এই যে বর্দি ভাই, চলো আমরা দুজন মিলে ওকে পরিয়ে দিই কাপড়টা। এসো। এসব কি? হ্যাঁ, এই শাড়িটা কি করে এইভাবে ছিল আপু? কি কি বলছো? কি দেখো না বর্দি ভাই, দেখো। সর্বনাশ, নতুন শাড়ি ছিল কি করে? এ বাবা, কি করে ছিল? এই শাড়িটা এইভাবে কি করে ছিল? তোকে তো আমি বলেছিলাম বউ ভাতের শাড়িটা যত্ন করে রাখতে। একটা কাজও কি তুই ঠিক করে করতে পারিস না রে? কি বলতো, এত ছটফটে কেন বলো তো? বউ ভাতের শাড়িটা এবার কি হবে বলো তো? আমি কিচ্ছু জানি না। দিদিভাই বিশ্বাস করতে, আমাকে আন্টিমান শাড়িটা যেভাবে রাখতে দিয়েছিল আমি ঠিক সেইভাবে আলমারিতে তুলে রেখেছিলাম, আমি কিচ্ছু করিনি। কিন্তু 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 এই শাড়িটা এইভাবে কি করেছিল? আমাকে আমাকে একবার দেখা, একবার দেখা। দিদি ভাই, এই শাড়িটা ছিঁড়ে যায়নি, এই শাড়িটা কেউ ইচ্ছে করে কাঁচি দিয়ে কেটে দিয়েছে। কি তুমি কি বলছো? কি নতুন শাড়ি কাঁচি দিয়ে কাটা মানে? কে কাটবে নতুন শাড়ি কাঁচি দিয়ে? ঈশ্বর,
কাল রাতে দীপুবাবুর ঘরে আগুন লাগিয়ে যে আমাকে ফাঁসাতে চেয়েছিল সেই এই কাজটা করেছে। ও মা গো, এ কি কথা শুনছি আমি? হ্যাঁ, বাইরে দিয়ে যাচ্ছিলাম, শুনতে পেলাম যে নতুন বইয়ের রিসেপশনের শাড়ি নাকি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এ কি অপু, এই শাড়িটা তো মা নিয়েছিল, এই দামি শাড়িটা তুমি নষ্ট করে ফেললে। ওই দেখি দেখি দেখি, আমি করিনি। এটা আবার কাঁচি দিয়ে এরকম করে কেটেছো? এরকম কাজ কেন করলে তুমি? না না, বিশ্বাস করো, অপু কিচ্ছু করে না। অপু তো জানতো না শাড়িটার এই অবস্থা। দেখো না মেহেদি ভাই, কে ওর শাড়িটা এইভাবে কাঁচি দিয়ে কেটে দিয়েছে। এরকম কাজ কে করবে? কে আছে এই বাড়িতে এরকম কাজ করার মতন? কি বলো তো মেজ বৌদি, এই বাড়িতে যারা আমাকে পছন্দ করে না, যারা চায় না আমি এই সংসারে থাকি, ভালো থাকি, সুখে থাকি, এমন কেউই এই কাজটা করেছে। এমন কেউই কাঁচি দিয়ে ইচ্ছে করে আমার শাড়িটা কেটে দিয়েছে গো। হ্যাঁ, হবে হয়তো কেউ করেছে, কিন্তু আমি এক্ষুনি মার কাছে যাবো, গিয়ে আমি সমস্ত কথা বলবো। শোনো না লক্ষ্মী বোন আমার, বলছি কি যে মাকে এখন কিছু বলার দরকার নেই, এক্ষুনি সব বলবো, এক্ষুনি গিয়ে বলবো। না মেজ বৌদি, তুমি এরকমটা করো না প্লিজ। শুধু শুধু কেন আন্টি মনকে রাগাবে বলো তো? বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান চলছে, কত লোকজন এসেছে সেখানে, শুধু শুধু একটা ঝামেলা বাঁধবে গো আবার। ঝামেলা বাঁধুক আর যাই বাঁধুক, আমার দেখার কোনো দরকার নেই। আমি মার কাছে গিয়ে এক্ষুনি সব কথা বলবো। মেজ বৌদি, মেজ বৌদি, দাঁড়াও মেজ বৌদি। কি হলো কি? পেছনে ডাকছো কেন? আমি মাকে গিয়ে সব সত্যি বলে দেবো। মাকে বলবো যে তুমি শাড়িটা ছিঁড়ে ফেলেছো। না না, প্লিজ প্লিজ বলো না এগুলো, প্লিজ বলো আমি না। তো বলবোই, মাকে সব কথা গিয়ে বলবো। আর একটা কথা জেনে রাখো অপু, ওই ছেঁড়া শাড়ি পরে তুমি যদি নিচে যাও, তাহলে কিন্তু মুখার্জি পরিবারের অপমান হবে, আর মা সেটা কিছুতেই মেনে নেবেন না। হ্যাঁ গো, এটা তো তুমি একদম ঠিক কথা বললে। তাহলে কেন এমনটা করলে মেজ বৌদি? কেন কাঁচি দিয়ে কেটে ফেললে আমার রিসেপশনে পরার শাড়িটা? কি বলছো কি তুমি? কেন তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? নাকি বুঝতে চাইছো না? তুমি যদি জানতে যে ছেঁড়া শাড়িটা পরে গেলে মুখার্জি পরিবারের অপমান হবে, অসম্মান হবে, মা রাগ করবেন, তাহলে তুমি কেন এটা করলে? না না, আমি কিছু করিনি। নিজে দোষ করে এখন আমার উপরে চাপানো হচ্ছে, তাই তো? আমি কিন্তু মাকে সব কথা বলে দেবো, সব বলবো আমি। আর কি প্রমাণ আছে তোমার কাছে যে আমি শাড়িটা ছেড়েছি? প্রমাণ ছাড়া কিন্তু কোনো কথা বলবে না, আমার উপরে দোষ দেবে না তুমি। প্রমাণ আছে মেজ বৌদি। কে বলেছে আমার কাছে কোনো প্রমাণ নেই? প্রমাণ রয়েছে মানে? কি প্রমাণ রয়েছে তোমার কাছে? খালি মিথ্যে কথা। প্রমাণ হলো এটাই, তোমার পায়ের টোরিংটা, মানে তোমার চুটকিটা। কাল যখন তুমি আমার ঘরে এসে আলমারি থেকে শাড়িটা বের করে কাটছিলে, সেই মুহূর্তে হয়তো তোমার এই আংটিটা খুলে পড়ে গেছিল, সেটাই প্রমাণ। আচ্ছা দেখো তো এখন তোমার পায়ে সেই রিংটা আছে কিনা। কেন এমন কাজ করলে মেজ বৌদি? আর আমার কাছে কিন্তু আরো একটা প্রমাণ আছে। তুমি নিজে হাতে আলমারি থেকে শাড়িটা বের করে কেটেছিলে, তাই সেই আলমারিতে আমাদের সবার হাতের ছাপের সঙ্গে সঙ্গে তোমারও হাতের ছাপ পাওয়া যাবে। আর তুমি আমার ঘরের কাঁচি দিয়েই অপকর্মটা করেছো, তাই সেই কাঁচিতেও কিন্তু তোমার হাতের ছাপ পাওয়া যাবে। তাহলে চলো না, এই সমস্ত প্রমাণগুলো নিয়ে আমরা আন্টি ওয়ানের কাছে যাই। চলো চলো চলো। হে ভগবান, আমি তো একদম পুরো কেস খেয়ে গেলাম। কি দড়িবাজ মেয়ে রে বাবা, একদম ফাঁসিয়ে দিল, সব বুঝে ফেলেছে। সব বুঝতে পারছি আমি মেজ বৌদি। তুমি দীপুবাবুর ঘরে আগুনটা লাগিয়েছিলে। না না বললে তো হবে না, আমার কাছে এর প্রমাণও কিন্তু রয়েছে। না অপু, আমি আগুন লাগাইনি, আমি শুধু কাঁচি দিয়ে শাড়িটা কেটেছিলাম, কিন্তু আমি আগুন দেখলে তো কি সুন্দর মুখ ফসকে সত্যি কথাটা বলে ফেললে। যাকে, তুমি কিন্তু আর কখনো এরকম কাজ করো না গো। অপু, অপু। হ্যাঁ দিদি ভাই।
অমন করে দিচ্ছা চলে গেল কেন? হ্যাঁ হ্যাঁ রে অপু, বলছি যে তুই বা মেজদি ভাইয়ের সাথে এতক্ষণ কি কথা বলছিলিস রে? না না দিদি ভাই, সেরকম কিছু না। আচ্ছা বলছি কি শাড়িটা কে কাটলো কিছু জানতে পারলে? না বড় বৌদি, তদন্ত চলছে এখন। আর বলছি কি, এই সমস্ত কথা ঘরের বাইরে আলোচনা করা এখন ঠিক হচ্ছে না। চলো আমরা বরং ঘরে যাই। চলো চলো দিদি ভাই, চলো। হ্যাঁ রে অপু, তুই এবার বউ ভাতে কোন কাপড়টা পরবি বলতো? এই শাড়িটাই পরবো দিদি ভাই। বড় বৌদি, তোমার হাতের কাজ তো খুব ভালো, আমাকে এই শাড়িটা রিপু করে দাও না। হ্যাঁ আমি? হ্যাঁ গো তুমি। ছোট বৌদি, কি হয়েছে এখানে? কিছু না। এ কি তুমি এখন রেডি হওনি কেন? এক্ষুনি রেডি হয়ে আসছি, তুমি যাও না। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে এসো, জেঠিমণি অপেক্ষা করছে। বড় বৌদি, করে দাও না গরিপু শাড়িটা। কি বলছো বলো তো? বউ ভাতের শুভ অনুষ্ঠানে ছেঁড়া শাড়ি সেলাই করে পরবে? এ তো অমঙ্গল, তাই না বলো? যদি কিছু অমঙ্গল ঘটে যায় তখন? কিচ্ছু হবে না বড় বৌদি, কোনো অমঙ্গল ঘটবে না। এতো আর যে শাড়ি নয় গো, এটা আন্টি ওয়ানের দেয়া শাড়ি, মানে মায়ের দেয়া শাড়ি। মায়ের দেয়া জিনিসে যে আশীর্বাদ মিশে থাকে গো, তাতে কি কোনোভাবে সন্তানের অমঙ্গল হতে পারে বলো তো? অমঙ্গল? কি অমঙ্গলের কথা বলছো তোমরা? এ কি অপু, আপনি এখনো রেডি হননি কেন? মা কিন্তু নিচে ডাকছে আপনাকে। কি করে তৈরি হবে বলো তো? হ্যাঁ দেখো বউ ভাতের শাড়িটা কিভাবে কাঁচি দিয়ে কেটে দিয়েছে, দেখো দেখো।